হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকের গল্পটা বাস্তবের সাথে খুব বেশি রিলিভেন্ট। ভি নামের একটা মেয়ে যে কিনা রাগ এবং লোভের কারণে একটা লাইভ ভিডিও গেমের সাথে জড়িয়ে পড়ে। তবে সেটা কোনো সাধারণ গেম ছিল না, সেটা ছিল একটা মরণ ফাঁদ। সেই গেমে যাওয়ার পর মেয়েটার সাজানো জীবন তোলপাড় হয়ে যায়। কিন্তু কি এমন বিশেষত্ব ছিল সেই গেমের, কেনই বা সেটাকে মরণ ফাঁদ বলা হচ্ছে? এরই উত্তর জানবো 2016 সালের একটা অসাধারণ গেমিং অ্যাকশন মুভি নার্ভের গল্প থেকে। মুভিটার প্রত্যেকটা মুহূর্ত এতটা এক্সাইটিং যে আপনি চোখ ফেরানোর সুযোগ পাবেন না। তবে মূল গল্পে যাওয়ার আগে ভিডিওটাতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। শুরুতেই আমরা গল্পের প্রধান চরিত্র ভিকে দেখতে পাই। সে তার ইমেল চেক করে দেখে যে তার পছন্দের ভার্সিটিতে করা ভর্তির অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করা হয়েছে। তবে ভি অ্যাডমিশন কনফার্ম করতে চায় কিনা সেটা তারা জানতে চেয়েছে। যদিও অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হওয়াতে ভি অনেক খুশি ছিল, তবে ভি এর মা তাকে অন্য শহরে গিয়ে পড়তে দেবে না, আর ভিও তার মাকে ছেড়ে যেতে চায় না। তাই সব দিক ভেবে সে অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করার সিদ্ধান্ত নেয়। কিন্তু সেটা অথরিটিকে জানানোর আগেই সে হঠাৎ দেখে যে তার ক্রাশ জেপি সোশ্যাল মিডিয়ায় একটা ছবি আপলোড করেছে। ভি তার ছবিতে লাইক দিতে গিয়েও দেয় না। সে এতটাই লাজুক আর ইন্ট্রোভার্ট ছিল। তারা একই কলেজে পড়ে, অথচ ভি কখনোই জেপির সাথে কথা পর্যন্ত বলেনি। তো সে জেপির ছবি দেখতে দেখতেই হঠাৎ তার বেস্ট ফ্রেন্ড সিড তাকে ফোন করে। সিডি ছিল একমাত্র মানুষ যার সাথে ভি মন খুলে কথা বলতে পারে। তার সাথে কথা বলতে গিয়ে সে অ্যাডমিশনের কথা ভুলেই যায়। এমন সময় সিডের কাছে নার্ভ নামের একটা গেমের নোটিফিকেশন আসে। সে ওই গেমের একজন প্লেয়ার, আর তখন তারা এই গেম নিয়ে কথা বলতে শুরু করে। এই গেমের বিষয়ে কিছু কথা আপনাদের বলে রাখি, তাহলে পরে গিয়ে গল্পটা বুঝতে আপনাদের সুবিধা হবে। এই গেমটা অনেকটা ট্রুথ অ্যান্ড ডেয়ার গেমের মতোই, শুধু পার্থক্য এটাই যে এখানে ট্রুথের কোনো অপশন নেই। গেমটা ওপেন সোর্স, অর্থাৎ যে কেউ এটাতে লগ ইন করে খেলতে পারবে। আর লগ ইনের ক্ষেত্রে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ওয়াচার আর একটা প্লেয়ার। ওয়াচার বলতে ভিউয়ারদের বোঝায়, মানে যারা গেমটা দেখছে। আর এরাই প্লেয়ারদের বিভিন্ন ডেয়ার টাস্ক দেয় এবং প্লেয়ারদের সেটা কমপ্লিট করতে হয়। প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করলে তাদের অনেকগুলো টাকা দেওয়া হয়। আর এই পুরো বিষয়টা এক অজানা কোম্পানি হ্যান্ডেল করে। আরেকটা বিষয় বলে রাখি, এই গেমটা সম্পূর্ণ ইলিগাল, তাই এই ব্যাপারে পুলিশকে জানানোর নিষেধাজ্ঞা রয়েছে। এখনকার মতো এতটুকু জানলেই চলবে, বাকিটা পরে জেনে যাবেন। তো পরদিন ভিদের কলেজে ফুটবল টুর্নামেন্ট ছিল, আর সিট ছিল চিয়ার লিডার। তবে তার দিকে খেয়াল না করে ভি জেপিকেই দেখে যাচ্ছিল আর তার ছবি তুলে যাচ্ছিল। এদিকে সিট চিয়ার করতে করতে হঠাৎ সবার সামনে তার ড্রেস উঠিয়ে দেখায়, আর তার এক বান্ধবী সেটা সিডের ফোন থেকে ভিডিও করে। তার এমন অদ্ভুত কাজে সবাই হতবাক হয়ে যায়, কিন্তু এতে সিডের কিছুই আসে যায় না। আসলে তাকে নার্ভ থেকে এমনটা করার টাস্ক দেয়া হয়েছিল, আর টাস্ক পূরণ করাতে সিডের অ্যাকাউন্টে অনেকগুলো টাকা চলে আসে। এখানে সিন শিফট হলে আমরা দেখতে পাই সিডের মতো এমন আরও অনেক প্লেয়ার আছে যাদেরকে আজব আজব সব টাস্ক দেওয়া হয়েছে। কেউ সুপার শপে গিয়ে চুরি করে খাবার খাচ্ছে, আবার কেউ পুলিশের গাড়ি ধরে স্কেটিং করছে। যাই হোক, পরদিন সিড তার আইডি চেক করে দেখে তার ফলোয়ার অনেক বেড়ে গিয়েছে। তবে সিড এই ফলোয়ারে ঠিক খুশি হতে পারে না, তার আরও বেশি ফলোয়ার লাগবে। কারণ এই গেমের নিয়ম হচ্ছে যার ফলোয়ার যত বেশি সে তত উপরে উঠতে পারবে। আর ফাইনালে পৌঁছাতে গেলে তাকে এখনও বেশ কয়েকজন প্লেয়ারের সাথে টক্কর দিতে হবে। তারা এসব নিয়ে কথা বলছিল, এরই মাঝে ভি এসে সিডকে বোঝায় যে তার এই গেম থেকে সরে আসা উচিত। সেখান থেকে জানা যায় যে গতকাল সিড যে কাজ করেছে তার জন্য তাকে কলেজ থেকে কিছুদিনের জন্য সাসপেন্ড করা হয়েছে। তবে সেটা নিয়েও সিডের কোনো মাথা ব্যথা ছিল না, সে পুরোপুরি গেম নিয়েই ব্যস্ত ছিল। উল্টো সে ভিকে বলে যে এই গেমটা তার মতো ভীতু মানুষদের জন্য নয়, এটা খেলতে গেলে অনেক সাহস দরকার, আর সিডের সেই সাহস আছে বলে সে এই গেমটা খেলছে। কথাটা শুনে ভিয়ের একটু খারাপ লাগে। সে সিডকে বোঝায় যে সে আসলে ভীতু নয়, সেও চাইলে গেমটা খেলতে পারে, কিন্তু তার এসব ভালো লাগে না। তখন সিড তাকে ডেয়ার দেয় যে তাকে গিয়ে জেপির সাথে কথা বলতে হবে। সেটা শুনে ভি খুব ঘাবড়ে যায়। তখন সিড বলে তাকে বেশি কিছু বলতে হবে না, শুধু হাই বললেই চলবে। কিন্তু তাতেও ভিয়ের সাহস হয় না। এরই মাঝে জেপি সেখানে আসলে সিড নিজেই চলে যায় তার সাথে কথা বলতে। ভি তাকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু সিড তার কোনো কথা মানে না। সেখানে গিয়ে সে জেপিকে বলে যে ভি তাকে অনেক পছন্দ করে। তখন জেপি তাকে জানায় যে ভি আসলে তার টাইপের মেয়ে না। কথাটা শুনে ভি খুব লজ্জায় পড়ে যায়, আর সিডের উপর রেগে সেখান থেকে উঠে চলে যায়। সিড তখন তাকে মেসেজ করে সরি বলে, কিন্তু তাতেও ভিয়ের রাগ কমে না। মূলত তার ইগো হার্ট হয়েছিল, তাই সে বাড়ি ফিরে নার্ভে প্লেয়ার হিসেবে লগ ইন করে। সেখানে তাকে তার ব্যাংক ডিটেলস শেয়ার করতে হয়, কারণ নার্ভ থেকে যে টাকাটা দেওয়া হয় সেগুলো সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। সেই সাথে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের তথ্যগুলোও দিতে হয়, যাতে করে ভিউয়াররা প্লেয়ারের পার্সোনালিটি বুঝে টাস্ক দিতে পারে।
তো সেদিন কলেজ শেষে ভি টমের সাথে ঘুরতে বের হয়। তখন সে টমকে জানায় যে সে নার্ভে প্লেয়ার হিসেবে সাইন আপ করেছে। সেটা শুনে টম ভীষণ অবাক হয়। সে ভিকে বোঝানোর চেষ্টা করে যে এই গেমটা খুবই রিস্কি, কিন্তু ভি তার কথায় পাত্তাই দেয় না, কারণ সে যে কোনো মূল্যে নিজেকে সাহসী প্রমাণ করতে চাইছিল। এরই মাঝে তাকে তার প্রথম টাস্ক দেওয়া হয় যে তাকে একটা অপরিচিত ছেলেকে কিস করতে হবে। ভি এই টাস্কটা অ্যাকসেপ্ট করতে একটু দ্বিধাবোধ করছিল, কিন্তু অবশেষে সে টাস্কটা অ্যাকসেপ্ট করে নেয় আর টমকে নিয়ে চলে যায় একটা রেস্টুরেন্টে। সেখানে গিয়ে সে খুঁজতে শুরু করে যে কাকে কিস করা যায়। এরই মাঝে সে একটা ছেলেকে তার পছন্দের বই পড়তে দেখে। সেটা দেখে তার ছেলেটার প্রতি ইন্টারেস্ট তৈরি হয়, আর সে তার ফোনটা টমের কাছে ভিডিও করতে দিয়ে ওই ছেলেটাকে গিয়ে কিস করে বসে। ভি এর এমন কাণ্ড দেখে সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। এদিকে ছেলেটাও হতভম্ব হয়ে যায়। তখন ভি আর কোনো কথা না বাড়িয়ে তার টেবিলে ফিরে আসে। এরপর ওই ছেলেটা হঠাৎ রেস্টুরেন্টের মধ্যে নাচ গান করতে শুরু করে। সেটা দেখে ভি ভাবে যে ছেলেটা কি আচমকা কিস পেয়ে পাগল হয়ে গেল। তখন টম লক্ষ্য করে ওই ছেলেটার কাজগুলো ভিডিও করা হচ্ছে। তখন সে বুঝে যায় সেও নিশ্চয়ই নার্ভের প্লেয়ার। ছেলেটার ডেয়ার কমপ্লিট হয়ে গেলে সে ভিদের টেবিলে এসে বসে। সেখান থেকে জানা যায় তার নাম হলো ইয়ান, আর তাকে ভি এর পছন্দের বই পড়ার টাস্ক দেওয়া হয়েছিল। সেখানে তারা টুকটাক কথাবার্তা বলে। এরই মাঝে তাদের নতুন টাস্ক দেওয়া হয় যে ভিকে ইয়ানের সাথে মেইন টাউনে যেতে হবে। ইয়ান তখন ভিকে তার সাথে যাওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু ভি কিছু বলার আগেই টম বলে ওঠে ভি যেতে পারবে না। ভিও তার সাথে সায় দেয়। তখন ইয়ান ভিকে জিজ্ঞেস করে যে সে কি সবসময় টমের কথা মতো চলে। কথাটা শুনে ভিয়ের আবারও ইগো হার্ট হয়ে যায়। তাই টম বারবার বাধা দেওয়া সত্ত্বেও সে ইয়ানের সাথে চলে যায়। তবে সে ইয়ানকে বোঝায় যে সে হয়তো ইয়ানের জন্য ভালো পার্টনার হবে না, বরং তার সিডের সাথে পার্টনারশিপ করা উচিত। সে অনেক সাহসী। তখন ইয়ান বলে যে ভিউয়াররা তার সাথে ভিকেই দেখতে চায়, সিডকে নয়, আর ইয়ান যে কোনো মূল্যে গেমটা জিততে চায়। তাই ভি বাধ্য হয়ে তার সাথে যেতে রাজি হয়। এরপর সিন শিফট হলে আমরা দেখতে পাই সিড রাস্তার অচেনা মানুষদের সামনে গিয়ে ফার্ট করছে। সে যার সামনে গিয়েই কাজটা করছিল সেই বিরক্ত হয়ে সেখান থেকে সরে যাচ্ছিল, আর বাকিরা তার দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। তবে এতে তার কিছুই আসে যায় না। আসলে এটাও নার্ভের একটা টাস্ক ছিল, আর সে আসলে ফার্ট করছিল না, সে ফোন থেকে সাউন্ডটা প্লে করছিল। তো টাস্ক শেষে ফিরে আসলে তার এক বান্ধবী তাকে ভি আর ইয়ানের লাইভ ভিডিওটা দেখায়। ভি গেমে এসেছে জেনে সিড অবাক হয়ে যায়। এদিকে ইয়ান ভিকে নিয়ে একটা বড় ব্র্যান্ড শপের সামনে দাঁড়ায়। ততক্ষণে ইয়ানকে নতুন টাস্ক দেওয়া হয়। তাকে ওই শোরুমের ভেতর ঢুকতে বলা হয়েছে। তখন সে ভিকেও সাথে যেতে বলে, কিন্তু ভি তাতে রাজি হয় না, কারণ সে আর গেমটা কন্টিনিউ করতে চাচ্ছিল না। তাই ইয়ান একাই শোরুমের ভেতরে চলে যায়। এরই মাঝে ভিয়ের কাছেও টাস্ক চলে আসে যে তাকে ওই একই শোরুমে গিয়ে সেখানকার সবচেয়ে দামি পোশাকটা ট্রায়াল দিতে হবে, আর সেটা করলে তাকে $500 দেওয়া হবে। এতগুলো টাকার লোভ সামলানো তার জন্য কঠিন হয়ে যাচ্ছিল, তাই সে টাস্কটা অ্যাকসেপ্ট করে নেয় আর ভেতরে গিয়ে শোরুমের সবচেয়ে দামি ড্রেসটা খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পর সে ওই ড্রেসটা খুঁজে পায় আর সেটা নিয়ে ট্রায়াল রুমে চলে যায়। ভি এর আগে কখনোই এমন পোশাক পরেনি, তাই সে আয়নায় নিজেকে বারবার দেখছিল। এরই মাঝে সেখানে ইয়ান চলে আসে। ঘটনাক্রমে ইয়ানকেও একই টাস্ক দেওয়া হয়েছিল, তাই সেও শোরুমের সবচেয়ে দামি পোশাকটা পরেছিল। তবে তারা জানতো না যে এরপর কি হতে চলেছে। তাদের নতুন টাস্ক না আসা পর্যন্ত ওই পোশাকেই শোরুমের ভেতর থাকতে বলা হয়েছিল, তাই তারা দুজনে মিলে শোরুমের ভেতর ঘুরে বেড়াচ্ছিল। মজার বিষয় হলো এই অল্প সময়ের মধ্যে তাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়ে গিয়েছে। তো কিছুক্ষণ পর তাদেরকে টাস্ক দেওয়া হয় যে 2 মিনিটের মধ্যে শোরুম ছেড়ে বের হতে হবে। তাই তারা দ্রুত ট্রায়াল রুমে চলে যায় চেঞ্জ করার জন্য। কিন্তু সেখানে গিয়ে বাধে এক বিপত্তি। তারা তাদের নিজেদের ড্রেসগুলো কোথাও খুঁজে পায় না। আসলে অন্য একজন প্লেয়ারকে টাস্ক দেওয়া হয়েছিল ট্রায়াল রুম থেকে তাদের ড্রেসগুলো চুরি করার, কিন্তু এই ব্যাপারে তো ভিরা জানতো না। তাই তারা দুজনই তখন ভীষণ টেনশনে পড়ে যায়। তাছাড়া তারা যে পরনের পোশাকটা কিনে নেবে সেটাও তো সম্ভব ছিল না। এত দামি পোশাক এফোর্ড করা তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। এদিকে 2 মিনিটের মধ্যেই শোরুম থেকে বের হতে হবে। তাই কোনো উপায় না পেয়ে তারা পরনের ড্রেসটা খুলে রেখে শুধুমাত্র ইনার ওয়্যারে কোনো মতে বেরিয়ে আসে। আর এই পুরো ঘটনাটা ভিউয়ার্সরা দেখতে থাকে। তাদের মধ্যে টমও ছিল, কিন্তু সে বিষয়টা মেনে নিতে পারে না, কারণ ভিকে সে মনে মনে পছন্দ করত। অন্যদিকে ভিরা শোরুম থেকে বেরোনোর পর ইয়ানের বাইকের উপর একটা শপিং ব্যাগ ঝুলতে দেখে। তারা কৌতূহলবশত ব্যাগটা খুলে দেখে শোরুমের সেই দামি পোশাকগুলো সেটাতে রাখা। সেটা দেখে ভিয়ের সন্দেহ হয় যে এটা আবার কেউ চুরি করে আনেনি তো। তখন ইয়ান সেখানে ওই পোশাকের বিলগুলো খুঁজে পায়, কিন্তু এত দামি পোশাক তাদেরকে কে কিনে দিল? আসলে তাদের দুজনের জুটিটা ইতিমধ্যে অনেক ফেমাস হয়ে গিয়েছিল, তাই তাদেরই এক ফ্যান ফলোয়ার তাদের জন্য ওই পোশাকগুলো কিনে দিয়েছিল যাতে তাদেরকে ওই অবস্থায় না ঘুরতে হয়।
আর সেটা বুঝতে পেরে তারা দুজন তাড়াতাড়ি ড্রেসগুলো পরে নেয় এবং তাদের এই টাস্কটাও কমপ্লিট হয়ে যায়। এরপর সাথে সাথেই তাদেরকে নতুন টাস্ক দেওয়া হয় যে তাদেরকে একসাথে সেন্ট মার্স নামের একটা জায়গায় যেতে হবে। ভিয়ের কাছে এখন গেম এবং ইয়ান উভয়কেই ভালো লাগতে শুরু করেছিল, তাই সে এবার নির্দ্বিধায় ইয়ানের সাথে যেতে রাজি হয়ে যায়। এদিকে সিডের বান্ধবী তাকে জানায় যে ভি অলরেডি টপ 10-এ পৌঁছে গিয়েছে। সেটা শুনে সিডের মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ সে টপ 10-এ পৌঁছানোর জন্য অনেক কষ্ট করেছে, কিন্তু ভি মাত্র একদিনেই টপ 10-এ পৌঁছে গিয়েছে, বিষয়টা তার হজম হচ্ছিল না। তবে ভি এর ফলোয়ার সংখ্যা এখনও সিডের থেকে অনেক কম, সেটা শুনে সিড একটু স্বস্তি পায়। এদিকে ভিরা ততক্ষণে সেন্ট মার্সে পৌঁছে গিয়েছিল। সেটা মূলত একটা ট্যাটু পার্লার, আর ভিকে টাস্ক দেওয়া হয়েছিল যে তাকে ইয়ানের পছন্দের একটা ট্যাটু করতে হবে। ভি এর আগে কখনোই ট্যাটু করেনি, তাই তার খুব ভয় লাগছিল। তবুও সে ভয়ে ভয়ে ট্যাটু করতে বসে যায়, আর এদিকে টম সেগুলো লাইভ দেখতে থাকে। এরপর সে তার বান্ধবী হ্যাকার কুইনকে ফোন করে জানায় যে সে ইয়ানের প্রোফাইল ঘেটে কোনো তথ্য পায়নি, তাই তার কুইনের হেল্প দরকার। তবে কুইন তাকে হেল্প করতে চায় না, কিন্তু টমের জোরাজুরিতে সে বাধ্য হয়ে রাজি হয়। অন্যদিকে ভিয়ের পিঠে একটা ছোট লাইট হাউসের ট্যাটু করা হয়েছে। যেহেতু ভিয়ের লাইট হাউস অনেক পছন্দ, তাই ইয়ান তার জন্য ওই ট্যাটুটা পছন্দ করেছিল। ট্যাটুটা দেখে ভি অনেক খুশি হয়, সেই সাথে তার ফলোয়ারের সংখ্যাও অনেক বেড়ে যায়। সেটা দেখে সিড টেনশনে পড়ে যায়, কারণ তাকে টেক্কা দিতে ভিয়ের আর বেশি সময় লাগবে না। এরপর সিন শিফট হলে আমরা দেখি ইয়ানকে নতুন টাস্ক দেওয়া হয়েছে। তাকে মেইন রোডে চোখ বন্ধ করে 60 কিলোমিটার স্পিডে বাইক চালাতে হবে, আর ভি তাকে পিছনে বসে গাইড করবে। সেটা শুনে ভি পরিষ্কারভাবে ইয়ানকে জানিয়ে দেয় যে তার পক্ষে এটা করা সম্ভব নয়, আর সে এই গেমটাও আর খেলবে না। তখন ইয়ান তাকে বুঝিয়ে শুনিয়ে আবারও রাজি করায়। এরই মাঝে এক প্লেয়ার এসে ভিকে একটা স্টিকার দিয়ে যায়, যেটা ইয়ানকে তার হেলমেটে লাগাতে হবে, যাতে সে কিছু দেখতে না পায়। ইয়ান তখন স্টিকারটা তার হেলমেটে লাগিয়ে ভিকে নিয়ে বাইক চালাতে শুরু করে, কিন্তু মেইন রোডে এত গাড়ির ভিড়ে চোখ বন্ধ অবস্থায় গাড়ি চালানো মোটেও সহজ নয়, তাই বেশ কয়েকবার তারা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায়। তবে একটা পর্যায়ে তারা দুজনে মিলে ঠিকঠাকভাবে বাইক চালাতে সক্ষম হয়। এদিকে সিডের বান্ধবী তার ফোনটা টিভির সাথে কানেক্ট করে দেয়, যাতে সবাই ভিয়ের ভিডিওটা দেখতে পারে। সিডও সেটা দেখতে থাকে। অন্যদিকে ইয়ান ধীরে ধীরে বাইকের স্পিড বাড়াতে শুরু করে, আর ভি তাকে গাইড করতে থাকে। এরই মাঝে ট্রাফিকে রেড সিগন্যাল পড়ে, কিন্তু ভি সেটা ইয়ানকে জানায় না, কারণ সিগন্যালে থামলে স্পিড কমাতে হবে। তাই ইয়ান ভিয়ের কথা মতো সিগন্যাল ভেঙে সামনের দিকে এগোতে থাকে। টাকার নেশা কত ভয়ঙ্কর, তাই না? টাকার লোভে তারা একটাবারও এটা ভাবেনি যে এই কাজটা করতে গিয়ে তাদেরকে জীবনও হারাতে হতে পারে। যাই হোক, সৌভাগ্যবশত তারা কোনোরকম ক্ষয়ক্ষতি ছাড়াই 60 কিলোমিটার স্পিডে গাড়ি চালাতে সফল হয়, আর তাদের এই টাস্কটাও কমপ্লিট হয়ে যায়। সেটা দেখে সব ভিউয়াররা তাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে। এদিকে টাস্ক কমপ্লিট হওয়ার খুশিতে ভি এক্সাইটেড হয়ে ইয়ানকে কিস করে বসে। ইয়ানও যেহেতু ভিকে পছন্দ করতে শুরু করেছিল, তাই সেও রেসপন্স করে। সেটা দেখে টমের মন ভেঙে যায়, তাই সে গেম থেকে লগ আউট করে ফেলে। ভিকে দেখে সিড রেগে আগুন হয়ে যায়, আর গিয়ে ভিউয়ারদের অনুরোধ করে যে তারা যেন তাকে একটা ভালো টাস্ক দেয়, যাতে সে ফাইনালে পৌঁছাতে পারে। এমন সময় ম্যাক্স নামের এক প্লেয়ার এসে তাকে কনভিন্স করার চেষ্টা করে যে তারা যদি একসাথে গেমে পার্টিসিপেট করে, তাহলে তাদের ফলোয়ার ভিদের মতো বাড়তে থাকবে, এতে তাদের ফাইনালে পৌঁছানো সহজ হবে। কিন্তু সিড তাতে রাজি হয় না। এরই মাঝে সেখানে জেপি এসে ম্যাক্সকে তাড়িয়ে দেয়। তবে যাওয়ার আগে ম্যাক্স সিডকে তার নাম্বারটা দিয়ে যায়, যাতে সিড তার সিদ্ধান্ত পরিবর্তন করলে তাকে জানাতে পারে। এরপর সিন শিফট হলে আমরা দেখি ভি এর মা ন্যান্সির ফোনে ব্যাংক থেকে মেসেজ আসে যে তার অ্যাকাউন্টে ভি এর নামে টাকা ডিপোজিট করা হচ্ছে। মূলত ভি নার্ভে যে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস শেয়ার করেছিল, সেটা তার আর তার মায়ের জয়েন্ট অ্যাকাউন্ট ছিল, যার কারণে এখন নার্ভ থেকে ডিপোজিট করা টাকাগুলোর ব্যাপারে তার মা জানতে পারে। হঠাৎ এমন টাকা আসতে দেখে ন্যান্সি একটু ঘাবড়ে যায়। তার মনে হয় যে তার অ্যাকাউন্টটা হয়তো কেউ হ্যাক করেছে, তাই সে টমকে ফোন করে সাহায্য চায়, কারণ টম মূলত একজন প্রফেশনাল হ্যাকার। তবে টম এখানে থেকে সত্যটা জানায় না, কারণ সত্যিটা জানালে সে ভি এর উপর অনেক রাগ করবে। তাই সে বলে যে ভি একটা নতুন চাকরি পেয়েছে, আর সেটা শুনে ন্যান্সি একটু শান্ত হয়। অন্যদিকে ভি ইয়ানকে তার এই গেমে আসার কারণ জিজ্ঞেস করে, কিন্তু ইয়ান সেটা অ্যাভয়েড করে যায়। এরই মাঝে সিড ভিকে ফোন করে, কিন্তু ভি কলটা কেটে দেয়। তবে সে এটা জানতো না যে সে যা কিছু করছে সেগুলো ভিউয়ার্সরা দেখছে। তো ভিকে ফোনটা কেটে দিতে দেখে সিড খুব কষ্ট পায়। এদিকে ইয়ান তাকে জিজ্ঞেস করে সে কলটা কেন কাটলো। তখন ভি তাকে জানায় যে সিড খুব স্বার্থপর, সে সবসময় চাইতো যে ভি সবসময় তার কথায় উঠুক আর বসুক, আর ভি তার কথা মতো চলতে চলতে ক্লান্ত হয়ে গিয়েছে। সেই সাথে সে সিডের নামে আরও অনেক আজেবাজে কথা বলে, যেগুলো কেউ তার বেস্ট ফ্রেন্ডের মুখ থেকে শুনতে চাইবে না। কিন্তু পুরো বিষয়টা যেহেতু লাইভ চলছিল, তাই সিডকে সবকিছু শুনতে হয়।
আর এসব শুনে তার মন ভেঙে যায় এবং ভিয়ের প্রতি ঘৃণা তৈরি হয়। তাই সে রাগের মাথায় পাগলের মতো ড্রিঙ্ক এবং ডান্স করতে শুরু করে। এমন সময় নার্ভ থেকে তাকে টাস্ক দেওয়া হয় যে তাকে তাদের হোস্টেলের অনেক উঁচু একটা ফ্লোরে যেতে হবে এবং জানালার সিঁড়ি দিয়ে বিল্ডিংয়ের এক সাইড থেকে অন্য সাইডে হেঁটে যেতে হবে। বিষয়টা শুনে খুব সহজ শোনা গেলেও কাজটা কিন্তু মোটেও সহজ ছিল না। তার উপর আবার সিডের হাইট ফোবিয়া আছে, মানে উঁচু জায়গায় দাঁড়ালে সে ভয় পায়। তবে সিড কোনোভাবেই হার মানে না, সে সবকিছু ফেলে টাস্ক কমপ্লিট করতে চলে যায়, যদিও তার খুব ভয় লাগছিল। একে তো সে উঁচু জায়গায় ভয় পায়, তার উপর অনেক ড্রিঙ্ক করে ফেলেছিল। তবুও সে নিজের সবটুকু শক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত সিঁড়ির মাঝ বরাবর গিয়ে তার সাহসে কুলায় না। তাই সে এই টাস্কটা এখানেই কুইট করে। এরপর সে মন খারাপ করে তার রুমে চলে যায়। এদিকে ইয়ান ভিকে বলে যে তার এখন সিডের সাথে গিয়ে দেখা করা উচিত, আর তাকে বুঝিয়ে দেওয়া উচিত যে ভি মোটেও ভীতু নয়। তো সেই কথা মতো তারা দুজন হোস্টেলে চলে আসে, আর সবাই তখন তাদের দুজনকে এমনভাবে ওয়েলকাম করে যেন তারা কোনো বড় সেলিব্রিটি হয়ে গিয়েছে। তবে সেলিব্রিটি বললেও ভুল হবে না, কারণ তারা এক রাতের মধ্যে টপ 10-এ পৌঁছে গিয়েছে, আর এটা যেন তেন ব্যাপার নয়। এরপর সিন শিফট হলে আমরা দেখি ম্যাক্স নামে সেই ছেলেটাকে একটা ভয়ঙ্কর টাস্ক দেওয়া হয়। তাকে বলা হয় ট্রেন লাইনের উপর গিয়ে শুয়ে পড়তে হবে, আর চলন্ত ট্রেন তার উপর দিয়ে যাবে। যদি সে বেঁচে যায় তাহলে সে জিতে যাবে। ছেলেটা কত বড় পাগল যে সত্যি সত্যিই গিয়ে ট্রেন লাইনে শুয়ে পড়ে, আর তার কিছুক্ষণের মধ্যেই একটা ট্রেন তার উপর দিয়ে চলে যায়। তবে সৌভাগ্যবশত তার কোনো ক্ষয়ক্ষতি হয় না, আর এতে করে সে ফাইনালে পৌঁছে যায়। এদিকে ভি সিডের কুইট করার বিষয়টা জেনে খুব অবাক হয়। এরপর সে সিডের কাছে যায়, কিন্তু সেখানে গিয়ে সে যা দেখে তাতে সিডের প্রতি তার রাগ আরও বেড়ে যায়। সে দেখে যে সিড আর জেপি একসাথে সময় কাটাচ্ছে। ভি তখন সিডের সাথে ঝগড়া শুরু করে, তবে সিডও চুপ থাকে না। সে ভিয়ের সামনে সেই সব কথা তুলে ধরে যেগুলো সে ইয়ানকে বলেছিল। সেসব শুনে ভি যেন আকাশ থেকে পড়ে। সে বুঝতে পারছিল না যে সিড এসব কিভাবে জানলো। তখন সিড তাকে চ্যালেঞ্জ করে বলে যে সে নার্ভে জয়েন করেছে ঠিকই, কিন্তু ফাইনালে পৌঁছতে পারবে না। সেটা শুনে ভি বেশ রেগে যায়। এমন সময় ভিকে নতুন টাস্ক দেওয়া হয় যে তাকে সিডের অসম্পূর্ণ টাস্কটা কমপ্লিট করতে হবে। ভি তখন কোনো কিছু না ভেবেই সরাসরি জানালার কাছে পৌঁছে যায়। সেটা দেখে সবাই তাকে উৎসাহ দিতে শুরু করে, কিন্তু সিডের খুব টেনশন হচ্ছিল যে ভিয়ের কোনো ক্ষতি হয় কিনা। এদিকে ভিও খুব ভয় পাচ্ছিল। এত উঁচুতে হাঁটতে গিয়ে তার পা থরথর করে কাঁপছিল। একটু এদিক ওদিক হলেই তার প্রাণ হারাতে হবে, কিন্তু সৌভাগ্যবশত সে কোনো মতে টাস্কটা কমপ্লিট করে ফেলে এবং ফাইনালে পৌঁছে যায়। সবাই তখন তার প্রশংসায় ফেটে পড়ে। এরপর ভি সেখান থেকে বেরোনোর সময় টম এসে তাকে জানায় যে এই পুরো ঘটনার পেছনে ইয়ানের হাত আছে। ভিকে সিডের বিরুদ্ধে উস্কে দিয়ে তাদের মধ্যে ঝগড়া বাঁধানোর টাস্ক দেওয়া হয়েছিল তাকে। সেই সাথে এটাও জানায় যে ইয়ান 2 বছর আগেও এই গেম খেলেছিল এবং মাঝপথে কুইট করেছিল। কথাগুলো শুনে ভি রেগে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল। তখন ইয়ান তাকে গিয়ে বোঝানোর চেষ্টা করে যে ভি তাকে ভুল বুঝছে, কিন্তু ভি তার কথা আর শুনতে চায় না। তখন ইয়ান তাকে অতীতের সব ঘটনা খুলে বলে। মূলত ইয়ান আর তার এক বন্ধু এই গেমটা শুরু করেছিল। একদিন তাদেরকে টাস্ক দেওয়া হয় যে তাদেরকে 200 ফিট উঁচু টাওয়ারে ঝুলে থাকতে হবে। সেই টাস্ক করতে গিয়ে ইয়ানের সেই বন্ধু নিচে পড়ে মারা যায়, আর সেটা দেখে ইয়ানের আর কাজটা করতে সাহস হয় না। তাই সে তখনই কুইট করে নেয়। সে ভেবেছিল এখানেই হয়তো সব শেষ, কিন্তু সেটা আর হয় না। একটা গেমের কারণে তার চাকরি, পরিবার সবকিছু হুমকির মুখে পড়ে যায়। তাই তাকে বাধ্য হয়ে আবারও গেমে ফিরতে হয়। এসব শোনার পর ভি সিদ্ধান্ত নেয় যে সে এই গেমে আর থাকবে না এবং সবকিছু পুলিশকে জানিয়ে দেবে। ইয়ান তখন তাকে বাধা দেয়, তাকে বোঝানোর চেষ্টা করে যে এতে হিতে বিপরীত হতে পারে, কিন্তু ভি তার কথা না শুনে পুলিশকে বিষয়টা জানিয়ে দেয়। তবে অদ্ভুত ব্যাপার হলো পুলিশ কেন যেন তার কথাগুলো শুনেও না শোনার ভান করে। সে ভিকে বলে যে গেম খেলা তো কোনো ক্রাইম নয়, তাহলে এর বিরুদ্ধে সে কি অ্যাকশন নেবে। ভি তাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। হয়তো লোকটাকে নার্ভ থেকে ঘুষ দেওয়া হয়েছে, আবার এটাও হতে পারে যে সে হয়তো নার্ভের সিক্রেট অথরিটির কোনো লোক। যাই হোক, ভি তখন গেম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, আর তখনই হঠাৎ ম্যাক্স এসে তাকে ঘুষি মেরে অজ্ঞান করে দেয়। তো কিছুক্ষণ পর ভিয়ের জ্ঞান ফিরলে সে দেখতে পায় তাকে একটা কন্টেনারের ভেতর আটকে রাখা হয়েছে। সেখানে একটা ল্যাপটপ ছাড়া আর কিছুই ছিল না। ওই ল্যাপটপের মাধ্যমে তাকে জানানো হয় যে নার্ভের বিষয়ে পুলিশকে জানিয়ে সে অনেক বড় অন্যায় করেছে, কারণ তাকে শুরুতেই সাবধান করে দেওয়া হয়েছিল যে সে কোনোভাবেই পুলিশকে বিষয়টা জানাতে পারবে না। আর ভি যেহেতু নিয়মটা ভঙ্গ করেছে, তাই তাকে এখন গেমের কয়েদি হিসেবে গণ্য করা হয় এবং সে যেই টাকাগুলো জিতেছিল সেগুলো ফেরত নিয়ে নেওয়া হয়। সেই সাথে তাকে হুমকি দেওয়া হয় যে সে এই গেমটা কুইট করলে নার্ভ তার এবং তার পরিবারের জীবন ধ্বংস করে দেবে। এটা করা তাদের জন্য খুব কঠিন ব্যাপার নয়, কারণ ভিয়ের সব ইনফরমেশন তাদের কাছে ছিল। তো
তো তাকে জানানো হয় যে এখান থেকে বাঁচার একটাই উপায় আছে, সেটা হলো ভিকে ফাইনালে লড়তে হবে এবং জিততে হবে। অর্থাৎ এই গেমে শুধু একটাই রুল, হয় জিতো না হয় মরো। ভি তখন গেমটা কন্টিনিউ করতে বাধ্য হয়। অন্যদিকে ভি এর মা ন্যান্সির কাছে মেসেজ যায় যে তার ব্যাংকের টাকাগুলো আর নেই। সেটা দেখে সে ঘাবড়ে গিয়ে তৎক্ষণাৎ ভিকে ফোন করে বিষয়টা জানায়। তখন ভি তার মাকে আশ্বস্ত করে যে সে সব কিছু ঠিক করে দেবে। ন্যান্সি বুঝতে পারছিল না যে এসব কি হচ্ছে। সে ভিকে কিছু জিজ্ঞেস করার আগেই ভি ফোনটা কেটে দেয়। তো ভিকে স্টেশনের দিকে যেতে বলা হয়েছিল, সেখান থেকে ভিউয়ার্সরা তাকে পরের টাস্ক জানিয়ে দেবে। তবে ভি স্টেশনে রওনা হওয়ার আগেই সিড তাকে ফোন করে জানতে চায় যে সে কোথায়। মূলত সে আর টম ভিকে খুঁজতে বেরিয়েছিল। ভি তখন তাদেরকে অ্যাড্রেস দিয়ে দেয়, আর টমরা সেখানে গিয়ে ভিয়ের সাথে দেখা করে। ভি তখন তার দুই বন্ধুর কাছেই ক্ষমা চায়, কারণ গেমের নেশায় সে তার বন্ধুদের কষ্ট দিয়েছে। টমরা দুজনেই তাকে ক্ষমা করে দেয় আর ভিকে তাদের সাথে ফিরে যেতে বলে। তখন ভি তাদেরকে জানায় যে ফিরে যাওয়া তার পক্ষে সম্ভব নয়, যেভাবেই হোক তাকে গেমটা শেষ করতে হবে। তার কথা শুনে সিড বেশ অবাক হয়, কারণ এই অল্প সময়ে ভি যতটা এই গেমের ব্যাপারে জানতে পেরেছে সিড নিজেও ততটা জানে না। তো ভি তাদেরকে বলে যে নার্ভ আজকে তাদের জীবন নিয়ে খেলছে, কাল হয়তো অন্য কারোর সাথে খেলবে, তাই সে এই গেমটা বন্ধ করতে সিডদের সাহায্য চায়। আর সিডরাও তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো তারা কিভাবে এটা বন্ধ করবে। এই গেমের মালিককে সেটাও তো কেউ জানে না। তারা শুধু এটুকুই জানে যে গেমটা ওপেন সোর্স। এরপর সিন শিফট হলে আমরা দেখতে পাই ইয়ানকে নতুন টাস্ক দেওয়া হয়েছে। তাকে আবারও সেই 200 ফিট উঁচু টাওয়ারের উপরে উঠে সেখানে ঝুলে থাকতে হবে। তবে এবার 2 হাতে নয়, বরং তাকে 1 হাতে ঝুলে থাকতে হবে। ইয়ান তখন কোনো উপায় না পেয়ে সেই টাওয়ারের উপরে উঠে যায়। সেখানে উঠেই ভয়ে তার গলা শুকিয়ে আসতে থাকে। এমনিতেই সে এতটা উপরে উঠে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল, তার উপর আবার 1 হাত দিয়ে ঝুলে থাকার বিষয়টা সত্যিই ভীষণ ভয়ঙ্কর। কিন্তু তাকে তো টাস্কটা কমপ্লিট করতেই হবে, তাই সে কোনো কিছু না ভেবেই একটা রড ধরে ঝুলে পড়ে। সৌভাগ্যবশত তাকে মাত্র 5 সেকেন্ডের জন্য ঝুলে থাকতে বলা হয়েছিল, তাই ইয়ান কোনো মতে 5 সেকেন্ড পার করে উঠে পড়ে। এতে তার টাস্ক কমপ্লিট হয়ে যায় আর সেও ফাইনালে পৌঁছে যায়। এদিকে ভিকে দেওয়ার সময়ও পার হয়ে যাচ্ছিল, তাই সে দ্রুত স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়। আর টম সিডকে নিয়ে চলে যায় কুইনের কাছে। কুইন যেহেতু একজন হ্যাকার, তাই তারা সবাই মিলে সমস্যাটা সমাধানের চেষ্টা করে। এরই মাঝে ন্যান্সি টমের কাছে ফোন করে জানতে চায় যে এসব কি হচ্ছে। তখন টম তাকে কুইনের লোকেশন দিয়ে সেখানে আসতে বলে, যাতে সে ন্যান্সিকে সবকিছু বুঝিয়ে বলতে পারে। ন্যান্সি তখন টমের সাথে দেখা করতে বেরিয়ে পড়ে, আর ভি ততক্ষণে স্টেশনে পৌঁছে যায়। সেখানে যাওয়ার পর একজন ভিউয়ার তার কাছে একটা ব্যাগ পৌঁছে দেয়। ভি ব্যাগটা নিয়ে আড়ালে গিয়ে খুলে দেখে সেটার ভেতরে একটা পিস্তল রাখা। সে বুঝে উঠতে পারছিল না যে এই পিস্তলটা তার কি কাজে লাগবে। তবুও সে নার্ভের ডিরেকশন অনুযায়ী গিয়ে ট্রেনে বসে পড়ে, আর তাকে সেখান থেকে ভিউয়ার্সদের মাধ্যমে একটা বিশাল স্টেডিয়ামে নিয়ে আসা হয়। সেখানে আগে থেকেই অনেক ভিউয়ার্স উপস্থিত ছিল, তবে তাদের সবার মুখেই মাস্ক পরা ছিল যাতে তাদের পরিচয় সামনে না আসে। সেখানে ভি ইয়ানের দেখা পায়, তার হাতেও একটা পিস্তল ছিল। এরপর তাদেরকে টাস্ক দেওয়া হয় যে তাদের দুজনকে দুজনের উপর গুলি চালাতে হবে, যে বেঁচে যাবে সেই হবে উইনার। তখন ইয়ান ভিকে তার উপর গুলি চালাতে বলে, যাতে সে জিতে গেম থেকে বেরিয়ে যেতে পারে। কিন্তু ভিয়ের তাতে সাহস হয় না। সে ইয়ানকে জানিয়ে দেয় যে তার পক্ষে এটা সম্ভব নয়, কিন্তু ইয়ান তাকে বারবার জোর করতে থাকে, না হলে তো ভি কখনোই এই গেম থেকে বেরোতে পারবে না। আর এখান থেকেই বোঝা যায় যে ইয়ান ভিকে কতটা ভালোবেসে ফেলেছে। তো ইয়ানের অনেক বলার পর ভি তার দিকে গান পয়েন্ট করে ঠিকই, কিন্তু গুলি চালাতে পারে না। আসলে তারা কেউই কারোর উপর গুলি চালাতে পারবেও না। কিন্তু একজনের কথা তারা হয়তো ভুলে গিয়েছিল, সেটা হচ্ছে গেমের তৃতীয় ফাইনালিস্ট ম্যাক্স। কিছুক্ষণের মধ্যেই সে স্টেডিয়ামে এসে হাজির হয়, আর সবাইকে উদ্দেশ্য করে বলে যে সে যদি এখন ভি আর ইয়ানকে গুলি করে মেরে ফেলে তাহলে সেই গেমটা জিতে যাবে। তাই এই ব্যাপারে সে সব ভিউয়ার্সের মতামত চায়। তখন সব ভিউয়ার্সদের ফোনে দুটো অপশন দেওয়া হয়, যেখানে ইয়েস এবং নো উল্লেখ করা ছিল। তারা যদি ইয়েস ক্লিক করে তার মানে তারা ম্যাক্সের কথায় রাজি, আর যদি নো ক্লিক করে তাহলে তারা রাজি নয়। ততক্ষণে ভিয়ের মা টমের কাছে পৌঁছে যায়, আর এসব দেখে সে হাউমাউ করে কাঁদতে শুরু করে। তারা সবাই ভয়ে ভয়ে ভিউয়ার্সের সিদ্ধান্তের অপেক্ষা করছিল, আর কিছুক্ষণের মধ্যেই তাদের ভয়টা বাস্তবে রূপ নেয়। ভিউয়ার্সের ভোটে দেখা যায় যে তারা ম্যাক্সের কথায় রাজি। তখন ম্যাক্স দ্বিতীয়বার না ভেবেই ভিয়ের উপর গুলি চালিয়ে দেয়, আর এখানেই ভি মারা যায়। সেটা দেখে ইয়ান কান্নায় ভেঙে পড়ে। ঠিক সেই সময় যারা ইয়েস ক্লিক করেছিল তাদের সবার ফোনে একটা মেসেজ যায়। সেখানে জানানো হয় যে তারা সবাই এখন খুনের আসামি হয়ে গিয়েছে, কারণ তাদের ইচ্ছাতেই ভিকে খুন করা হয়েছে। শুধু তাই নয়, সেই মেসেজে তাদের আসল নাম এবং পরিচয় উল্লেখ ছিল। এসব দেখে ভিউয়ার্সরা খুব ভয় পেয়ে যায়, আর তৎক্ষণাৎ নার্ভ থেকে লগ আউট করে সেখান থেকে পালিয়ে যায়।
এভাবে একে একে ভিউয়াররা লগ আউট করার কারণে গেমের সার্ভার ডাউন হয়ে যায়। আর দেখতে দেখতেই নার্ভ গেমটা আনঅফিসিয়ালি বন্ধ হয়ে যায়, কারণ এই গেমে ভিউয়াররা না থাকলে প্লেয়ারদের কিছুই করার থাকবে না, আর তখন গেমটারও কোনো মানে থাকবে না। এটা দেখে ভি এর বন্ধুরা আনন্দে মেতে ওঠে, কিন্তু ইয়ান খুশি হতে পারে না, কারণ তার চোখের সামনেই তার ভালোবাসার মানুষটার লাশ পড়ে আছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে ভি জেগে ওঠে, আর জানা যায় যে এই সব কিছুই তার প্ল্যান ছিল। সিডের কথা মতোই ম্যাক্স ভিকে নকল গুলি করে, আর ভি এর মৃত্যুর পর ভিউয়ারদের কাছে যে মেসেজটা পাঠানো হয় সেটাও টমরাই পাঠিয়েছিল। যাই হোক, ভিকে সুস্থ দেখে ইয়ান যেন তার প্রাণ ফিরে পায়। এরপর অফিসিয়ালি তাদের দুজনের রিলেশনশিপ শুরু হয়, আর টম শুধু ভি এর বন্ধু হয়েই থেকে যায়। এরপর তাদের সবার জীবনে অনেক পরিবর্তন আসে। ভি তার মায়ের পারমিশন নিয়ে তার পছন্দের ভার্সিটিতে পড়তে চলে যায়, এবং টম এবং সিডের সাথে তার সম্পর্ক আবারও আগের মতো সুন্দর হয়ে যায়। সিডেরও সাসপেনশন শেষ হয়ে যায় এবং সেও ক্লাস শুরু করে। সেই সাথে ইয়ানের সাথেও ভি এর সম্পর্কটা দিন দিন গভীর হতে শুরু করে। আর এই সুন্দর মুহূর্তগুলোকে সাক্ষী রেখেই গল্পটা শেষ হয়ে যায়। আসলে হিংসা, রাগ আর লোভের পরিণতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আজকের গল্পে খুব স্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মুভিটা দেখার সময় বারবার আমার মাথায় অন্য একটা গেমের কথা ঘুরপাক খাচ্ছিল, যার তাণ্ডব আমরা বাস্তব জীবনেই দেখেছিলাম। তবে আপনাদের কিছু মনে পড়ছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।